স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শাকিলা হক। দিন দিনে বাড়ছে ঈদ কেন্দ্রিক অর্থনীতির ব্যাপ্তি। এবার ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য উৎপাদনে এসেছে চাঙা ভাব। বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সব জায়গায় পড়েছে বেচা বিক্রির ধুম। আজ আমাদের আলোচনার বিষয় শেষ মুহূর্তে ঈদের বেচাকেনা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন টুইন টাওয়ার কনকর্ড শপিং কমপ্লেক্সের সম্পাদক মশিউর রহমান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ সভাপতি মোহাম্মদ আলী। চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ঈদ তো প্রায় চলে এসেছে, আসলে একেবারেই দরজায় কড়া নাড়ছে ঈদ। তো আজকেই মূলত বলা হচ্ছে যে শেষ দিন, কারণ কালকে থেকে দেখা যাবে যে ঘরমুখী মানুষরা চলে যাচ্ছে। তো শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা কেমন যাচ্ছে? আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এবার বেচা বিক্রি যে অনেক ভালো। তো মাঝখানে একটু বৈরী আবহাওয়ার কারণে একটু গত শুক্রবার আর শনিবার বা এই সপ্তাহ একটু এই ঠিক শুক্র শনি বা এই গতকালকে বন্ধ, একটু বৈরী আবহাওয়ার কারণে একটু বেচাকেনা একটুই থাকলেও তারপর পরে অনেক কাস্টমার এসেছে, ক্রেতা সাধারণ এসেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো বেচাকেনা। আপনি কি মনে করছেন মোহাম্মদ আলী? ধন্যবাদ শাকিল হক আপনাকে। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল কলা কৌশলী সহ এই টিভি যারা দেখছেন সকলকে ঈদের শুভেচ্ছা। তো এটা আসলে অনেক চমৎকার একটা পরিবেশ বাংলাদেশে। আপনি জানেন সব কিছুর সাথে এবার ঈদের বেচা বিক্রি অনেক ভালো। যদিও এই ক্ষেত্রে আমি বলবো যে এই বেচা বিক্রিটা বিগত দিনের রাজনৈতিক অস্থিরতার কারণে, যে বোমাবাজি, এই সমস্ত কারণে কিছুটা কম। তার মধ্যে থেকে আমরা আশা করতেছি যে ওটা কাটিয়ে উঠেও অনেক ভালো সেল হচ্ছে। না, এবছরে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে মোহাম্মদ আলী, যে এবছরের প্রথম 2-3 মাসে তো কিছুটা রাজনৈতিক অস্থিরতা ছিল, তো এবারে ঈদে কি সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে? হ্যাঁ, ক্ষতিটা পুষিয়ে নিয়েছে। ক্ষতিটা ব্যবসা বাণিজ্য ভালো, একদম চমৎকার। আমি বলবো যে আপনি যদি এক কথায় বলতে যাই সেটা হলো যে আমরা শুধু রাজন হত্যা ছাড়া, এই হত্যাটা আমাদেরকে কিছুটা কলুষিত করেছে। তাছাড়া আপনি এটা তো আমি মনে করি যে একটা চমৎকার পরিবেশে রাজনৈতিক ফেস্টিভ মুডই ছিল বাংলাদেশে, ছিল বাংলাদেশ। আবার আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি যে গত কয়েক বছর ধরে যে বেচা বিক্রি হচ্ছে, এবার ঈদে কি বেড়েছে না, মানে কি মনে করেন? হ্যাঁ, বেচা বিক্রি তো অবশ্যই বেড়েছে, কারণ গত কয়েক বছর আগের তুলনায় যে মনে করেন একটা পোশাকের গত 2 বছর 2.5 বছর আগে যে প্রাইসটা ছিল, তো সেই পোশাকের প্রাইসটা অবশ্যই এবং কোয়ালিটি সব কিছু মিলে এখন অনেক বেশি আপগ্রেড। তো ওই কারণে প্রাইসটার মানসম্মত পোশাক আশাক এখন সবাই আসলে পরে। বাংলাদেশের মানুষরা তো এখন অনেক ডেভেলপ, অনেক ভালো পজিশনে আছে। তো ওই কারণে যে ওই মান হিসেব করলে আমাদের বেচা বিক্রি মানে হিসাবে গত বছরগুলোর চেয়ে অনেক ভালো পজিশন। দাম কেমন এখন বাজারে পোশাকের বা সবকিছুর? তুলনামূলকভাবে তো দাম অবশ্যই রিজনেবল। এটা কি জনসাধারণের সাধ্যের মধ্যে পড়ছে? আপনারা ধরেন যেরকম বিক্রি হচ্ছে বা কি আসলে কিরকম ক্রয় ক্ষমতাটা কেমন বেড়েছে? এটা তো আপনার, আমি মনে করি যে এখানে আপনি যেটা বলছেন ফুটপাত, আসলে আমরা ফুটপাত বলতে রাজি না। আমাদের মানে এক নেতা এটাকে নাম দিয়েছেন খোলা বাজার। তো আমরা যদি খোলা বাজারকে দেখি, এটা আসলে এখন দুইটা ক্লাসে বিভক্ত। একটা হলো খোলা বাজারে ক্রেতা বেড়েছে, আর একটা হলো আপনার শপিং মল, যেগুলি এখনকার আধুনিক পার্কিংয়ের যথেষ্ট সুবিধা, তারপরে বড় শপিং মল, ব্র্যান্ডেড দোকানপাট যে সমস্ত, সেগুলির এই দুটাই কিন্তু দাম বেড়েছে। আর এই ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমাদের দেশের মানুষ আসলে এতটাই এখন হয়েছে যে আপনি ছোটোখাটো যেখানে পার্কিংয়ের সুবিধা নেই, সে ধরনের অনেক মার্কেট আগে তৈরি হয়েছে যেগুলি পার্কিংয়ের অতটা চিন্তা মাথায় রাখেনি। এই সমস্ত মার্কেটগুলি কিন্তু তুলনামূলকভাবে বিক্রি কম। না, সেক্ষেত্রে আমার আরেকটি প্রশ্ন ছিল যে আপনারা বলছেন যে তার মানে কি যে বড় বড় জাঁকজমকপূর্ণ শপিং মলগুলো আসার কারণে কি এই ছোট ছোট শপিং মলগুলো সার্ভাইভ করতে পারছে না? হ্যাঁ, অবশ্যই। কারণ এটা সত্যি কথা, যেটা হলো বড় বড় শপিং মল আসাতে মানুষ কিন্তু একটু রিল্যাক্স চায়। যে মার্কেটটা এয়ার কন্ডিশন মার্কেট, পার্কিং এর ব্যবস্থা আছে, এইসব ব্যবসায়ীরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। যারা ছোট ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হচ্ছে। এটা তো এই ক্ষেত্রে যে সমস্ত মার্কেটগুলি আগে যেমন ধরেন মৌচাক মার্কেট, আরো প্লাস এই লেভেলের যে মার্কেট, পুরাতন ঐতিহ্যবাহী এগুলো যথেষ্ট পার্কিং এর সুবিধা কিন্তু নেই। কিন্তু একটা সময় ছিল কি আপনি কয়েক কিলোমিটার জুড়ে একটা মার্কেট ছিল। এখন সেই মার্কেটটা এখন তো ঘর দুয়ারে আপনাকে কিন্তু অনেক শপিং মল, অনেক ধরনের বাড়ির নিচেই শপিং সেন্টার আছে।
তো সেই কারণে এদিকে একটু কম আসে, রাস্তা একটু যানজট ছিল। না এটা আবার আবার রাস্তা, সব রাস্তায় কিন্তু এবার যানজটটা ছিল না, কারণ এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ট্রাফিক সিস্টেম আগের চেয়ে অনেক বেটার ছিল। কারণ আমরা যে আমাদের নিয়ে যে কমিশনার সাহেব, তারপর মহোদয়, তারপরে অন্য অন্য যে প্রশাসনের সমস্ত যে বারবার আমাদের নিয়ে মিটিং করছে, এবং আমরা যে মিটিংগুলো করছে তারা যে কমিটমেন্টগুলো করছে, সেই কমিটমেন্টগুলো আমরা মানে আমরা সরকারের কাছ থেকে পেয়েছি, এখন সঠিকভাবে পেয়েছি। তারপরে বিশেষ করে গত বছর যেমন গত বছর আগের বছর কিছু কিছু চুরি, তারপরে কিছু কিছু প্রবলেম ছিল, এই বছর কিন্তু সেই অবস্থাটা নাই। কারণ এই বছর আমাদের একদম মর্নিং থেকে একদম মার্কেট বন্ধ পর্যন্ত আমাদের এবার তো প্রশাসন শুরু থেকে কিন্তু 10টা পর্যন্ত খোলা রাখার একটা নির্দেশনা ছিল, এবং আমরা যতক্ষণ মার্কেট খোলা রাখি, ঠিক কাস্টমার থাকে ততক্ষণ পর্যন্ত প্রশাসনের লোক থাকে, পুলিশ সহ অন্যান্য। আবার আমাদের পার্সোনাল মার্কেটে, আমাদের মার্কেট যেমন টুইন টাওয়ার, সেটা আমাদের মার্কেটের আমাদের নিজস্ব সিসি ক্যামেরা দ্বারা পুরো মার্কেটটা পরিবেষ্টিত। তারপরে আমাদের মার্কেটের সমস্ত ব্র্যান্ডেড দোকান, কোয়ালিটি সবকিছু মিলে আমাদের নিজস্ব পার্কিং ব্যবস্থা, জেনারেটর সিস্টেম, মানে সবকিছু মিলে আমরা ক্রেতা সাধারণদের এবার যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দিতে পারছি। এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো, এটা কিন্তু আইজিপি সহ, এবং আমি অবাক হয়েছি, সে মিটিং আমিও ছিলাম, যে উনি এই বাস মালিক সমিতি সহ আপনার সকল স্তরের এই যে যানজট কমানোর জন্য বা ক্রেতা সাধারণের বেশি মানে ফ্রিভাবে ঘোরার জন্য এরা কিন্তু যথেষ্ট পরিমাণে মিটিং করেছে, এবং সেগুলি বাস্তবায়ন করার জন্য ওনারা যথেষ্ট সার্ভিস দিয়েছে। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলার আমরা কিন্তু একটিও ছিনতাইয়ের ঘটনা এবার ঘটেনি। না, এটা একদম এটা কিন্তু চমৎকার। কিন্তু আসলে হয়েছে কি, ওনারা যথেষ্ট পরিশ্রম করতেছেন যে যানজটকে করার জন্য। তারপরে ওই যে আমাদের দেশের রাস্তা কম, স্বাভাবিক কারণে, তারপরে আমাদের মৌচাক এলাকায় কিছু ফ্লাইওভার হচ্ছে, এখানে তো এটা হলে পরে হয়তো বিশাল একটা এলাকা জুড়ে দীর্ঘদিন যাবত এটা তৈরি হচ্ছে। আর অফিস পরে তো আপনি এটা দূরের রাস্তায় আপনার যানজট থাকে। এটা আসলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে তাদের অনেক চেষ্টার পরও এটা হতে বাধ্য, মানে এটা বাস্তবতা আর কি। এটা বাস্তবতা। এই যে আপনারা নিরাপত্তার কথাটুকু আসলো, কিন্তু আরেকটা বিষয় আসছে যে এবার কিন্তু দেখা যাচ্ছে পুরোটা সময় জুড়েই দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন বৃষ্টি, বা এরকম যে বেশ কিছু মার্কেটে আমরা দেখেছি যে ধানমন্ডি হকার্স মার্কেটে আমরা কালকেও আমাদের প্রতিবেদন যাচ্ছিল যে পানি উঠেছে নিউ মার্কেটে, এরকম বেশ কিছু মার্কেটে। আপনারা এই ধরনের ব্যবস্থার জন্য মানে বিষয়টাকে কি মাথায় রেখেছিলেন এবার, বা কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে যে যাতে ক্রেতা সাধারণ আসতে পারে সহজে? আমরা আসলে প্রথম থেকেই এই রোজা শুরুর থেকেই প্রায় একটু এরকম আবহাওয়ার সম্মুখীন আমরা দেখতেছিলাম যে হইতেছে। তো এই কারণে আমরা মোটামুটি আমাদের যে মার্কেটের সামনের যে স্পেসগুলা, সেই স্পেসগুলো আমরা সুন্দরভাবে রাখার চেষ্টা করছি, যাতে বৃষ্টি আসলে বা বৃষ্টির পরে যাতে পানিগুলো সহজে নেমে যায়। কোনো ধরনের কমপ্লেইন কি এসেছে যে বৃষ্টির জন্য এখানে এসে মানে কোনো ধরনের ভোগান্তি হয়েছে, বা আপনাদের কমপ্লেক্সে বা এখানে এসে এরকম ধরনের কোনো গ্রাহক পর্যায়ে? না, এরকম আমাদের কাছে কোনো কমপ্লেন নাই। তো একটু তো স্বাভাবিক থাকবেই, কিন্তু তারপরেও আপনারা আল্লাহর রহমতে খুব ভালোই ছিল, কারণ আমাদের মার্কেটে অনেক রাশ ছিল। কারণ আমাদের মার্কেটে আসলে মূলত মহিলাদের এবং বাচ্চাদের মার্কেট, মানে এই পোশাক আশাকগুলো খুব বেশি কেনাকাটা আমরা আসলে এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আমরা এই আলোচনাটাই ফিরে আসছি। এই মুহূর্তে নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবারও খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি শাকিলা হক, এবং আজ আমরা আলোচনা করছি শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা নিয়ে। আমাদের সাথে আছেন টুইন টাওয়ার কনকর্ড শপিং কমপ্লেক্সের সম্পাদক মশিউর রহমান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ আলী। চলে যাচ্ছি মূল আলোচনায়। বিরতির আগে আমরা বলছিলাম বৃষ্টির ওই বিষয়টা ছিল, তো এবার আসলে মেইন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এবার যে মূলত এবার ঈদের কোন ধরনের পোশাকের চাহিদা ছিল বেশি? বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, বা কোন ধরনের পোশাক আপনারা সবচেয়ে বেশি আমদানি করেছেন? আমাদের মূল প্রথম হলো যে আমাদের বাংলাদেশি পোশাকের কোনো তুলনাই নেই, কারণ আমাদের আসলেও কি দেশীয় পোশাকের চাহিদা মানুষ ক্রেতা সাধারণের কাছে ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। বিশেষ করে দেশীয় পোশাক বলতে যে ছেলেদের জন্য যে আমাদের বাংলাদেশে যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে, ক্যাটসাই, কিউজি, বিভিন্ন শীতল, তারপরে আপনার র্যাক্স, তারপরে বিভিন্ন ব্র্যান্ডের যে কোম্পানিগুলো এইগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, এগুলো ছেলেদের জন্য এইগুলোই সেল হয়েছে। লিসবন, বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশের। আর পাশাপাশি মেয়েদের বেলায়
আমাদের বাংলাদেশি পোশাকও হয়েছে, ইন্ডিয়ান পোশাক এটা অনেক বেশি এটার সাথে জড়িত ছিল, ইন্ডিয়া বাংলাদেশ মিক্সড ছিল। এটা একটা আসলে মানে এটা সাকসেসফুলি আপনি অবাক হবেন। আমি কিন্তু দেশের বাইরে যাই আমার বিজনেসের কারণে প্রতি মাসে, বাট আমি কিন্তু আমার প্যান্ট শার্ট বা আমার শপিংটা আমি বাংলাদেশ থেকে করি, বিকজ আমাদের দেশের এই মেন্স ওয়্যার যেভাবে ডেভেলপ হয়েছে, এটা মানে আপনি সারা বিশ্বে শুধু আমার পোশাক এক্সপোর্ট গার্মেন্টসে যে আমেরিকা বিক্রি হচ্ছে এটাই না, সেটার সঙ্গে আমরাও কিন্তু কিনতেছি আমাদের দেশি পোশাক। মেয়েদের পোশাকটাও কিন্তু আপনি যদি বুটিক্সে যান, চমৎকার ডিজাইন, রুচিসম্মত ডিজাইন। আপনি বৈদেশিক যে ডিজাইনটা এটা একটু শাইনিং, বাট এটা কিন্তু আপনার কত 70% আমাদের দেশের শিক্ষিত মেয়েরা কিন্তু পছন্দ করছে না। এটা আপনি হয়তো বা কোনো অনুষ্ঠানে, বিয়েতে এইটা, কিন্তু আমাদের দেশের এই যে মানে আপনার মেয়েদের ড্রেস, যারা বুটিক্সে শাড়ি, বুটিক্সে যে দেশীয় যেটা দেশীয় উপাদান দিয়ে দেশীয় সুতো, দেশীয় আপনার শৈল্পিক ভাবে হচ্ছে, এটা একটা অদ্ভুত, আসলে ভাবতে খুব ভালো লাগে। ওটারই চাহিদা বেশি, দেশীয় পোশাকেরই চাহিদা, এবং এটা আপনি দেখবেন যে পাশাপাশি আপনি দেশিতেই কিনবেন। দেশি দেশি বিদেশি না, দেশি বিদেশি কিন্তু বোঝা যায় না। আপনার একটা জিনিস হলে কি, এটা একদম মানে সত্যি যে ইন্ডিয়ার সেম কপি বাংলাদেশে হচ্ছে। আপনি এখন একটা শপিং সেন্টারে যদি আপনি গিয়ে দেশি দেখেন আর বিদেশি দেখেন, আপনি 90% লোকে বলো আমাকে দেশিটা দেন, কারণ এটা আস্থার সঙ্গে চলে আসছে যে আমাদেরটা ডিজাইন ভালো, ফেব্রিক্স ভালো, স্টিচ ভালো, সবকিছুই ভালো। এখন তো আপনি এটার মানে অনেকগুলি ব্র্যান্ডেড, যারা একাধিক মানে অনেক আউটলেট করে, তারা রিসার্চ সেন্টার আছে, তাদের ডিজাইন সেন্টার আছে, তাদের কনস্ট্রাকশন কাপড়ের কি হবে কি না হবে। একটা সময় ছিল শুধু আড়ং আর নিপুণ টিপুন, এই কয়েকটা ছিল আপনার এই ধরনের তাদের ডিজাইন হাউস ছিল, কিন্তু এখন অলমোস্ট আপনি না হলেও কয়েকশো। কিন্তু অনেক সময় তো মানে কোন ধরনের পোশাকের ক্ষেত্রে দামটা বেশি পড়ে, যে ভারত মানে আমদানি করা পোশাকের ক্ষেত্রে কি আমাদের দাম বেশি পড়ছে না দেশীয় পোশাকের ক্ষেত্রে? না, দেশীয় পোশাকের দাম কম, দেশীয় পোশাক, হ্যাঁ অবশ্যই কম। বিদেশি পোশাকটা তো আসলে এটার কিছুটা দাম বেশি থাকে। এবার কিন্তু বাজেটে বেশ কিছু পোশাকের মানে থেকে কর কমানো, শুল্ক কমানোর একটা ঘোষণা এসেছিল, সেটা কি দেশীয় বাজারে কোনো প্রভাব ফেলেছে ঈদে? সেটা যদিও জুলাই থেকে যদিও কার্যকর, মানে কিন্তু এটা কি প্রভাব কেমন পড়েছে? প্রভাব আসলে দেশীয় প্রোডাক্ট তো আপনার দেশি ম্যাটেরিয়ালের উপরে তৈরি করছে, এটা ম্যাক্সিমাম কিন্তু একটা সুতো, এটার কাপড়, এটার র মেটেরিয়াল সবটাই কিন্তু আমাদের দেশের থেকে নিচ্ছে। এবং এটা তো আমি তো মনে করি যে কোয়ালিটি এবং ডিজাইন অনুসারে বিদেশ থেকে আমাদের দেশের প্রাইস কম। অলমোস্ট আসলে আমাদের দেশে এমনিতে আপনি যদি বলেন যে সব কিছুই কিন্তু প্রাইস কম, আপনি খাদ্য থেকে আরম্ভ করে, এটা আমরা একটা লাকি, এবং কাপড় থেকে আরম্ভ করে সবই কিন্তু আমাদের দেশে না, যে মানে যে পরিমাণ গার্মেন্টস আমাদের এখানে আসলেও কিন্তু যে কোনো কাপড়ই খুব কম দামে, হ্যাঁ হয়তো আমরা ভালো বেশি দাম দিয়ে কিনি, কিন্তু কমের মধ্যে পাওয়া যায় না এরকম অনেক রুচিশীল কাপড় আপনি পরার মতো আপনি বাজেটে পেয়ে যাবেন, বাজেটের মধ্যে পেয়ে যাবেন। আপনি আগে ছিল যে আপনি বেশি দাম ছাড়া আপনাকে পছন্দ হতো না, কিন্তু এখন ডিজাইনগুলি আপনার হাল ফ্যাশন বা এটাকে আমি বলবো যে ডিজাইনার গবেষণার মাধ্যমে কম দামি পোশাকটাও আপনার চমৎকার ভাবে পরা যাচ্ছে। বিদেশ থেকে তো আমদানি করছি, বাংলাদেশ থেকে কি ধরনের পোশাক যাচ্ছে বিদেশে বা কোথায় যাচ্ছে? বাংলাদেশের থেকে যে পোশাক, মেন্স ওয়্যার গুলো তো যাচ্ছে, মানে পুরুষদের পোশাকগুলো যাচ্ছে, মহিলাদের পোশাক যদি বলেন? মহিলাদের পোশাক আসলে বাংলাদেশ থেকে আমার কিছু স্টাডি আছে এই ব্যাপারে। আপনি গাউসিয়াতে আমি একবার গেলাম আমার একটা কাপড় কেনার জন্য, আমি দেখলাম ভদ্রলোক একটা অ্যালবাম বের করে দিল আমাকে, ও বিশ্বের না হলে 40টা দেশে এক্সপোর্ট করে। এটা হয় কি, এটা ওইভাবে এক্সপোর্টটা হচ্ছে না, কিন্তু কেউ যাচ্ছে তার সঙ্গে 100 ড্রেস ব্যক্তি পর্যায়ে, এবং এটাকে অসংখ্য ড্রেস পোশাক কোম্পানিগুলি হাউসগুলি বুটিক্স হাউসগুলি কিন্তু এক্সপোর্ট করতেছে তার আত্মীয়র মাধ্যমে বিভিন্নভাবে, এবং এটা বিশাল একটা বাজার। এবং আমি শুনেছি যেটা যে আপনি জানেন যে সারা বিশ্বে ইন্ডিয়ান একটা মার্কেট তৈরি আছে, এবং এই মুহূর্তে ওইখানেও আমাদের দেশের কিন্তু পোশাকটাকে, আমাদের দেশের যারা ওখানে বসবাস করছে মেয়েরা ছেলেরা, আমাদের দেশের পোশাকটাই কিন্তু অগ্রাধিকার না। এটা সবচেয়ে আমাদের একটা বড় অ্যাডভান্টেজ, কিন্তু এটা সারা পৃথিবীতেই মানে মোটামুটি আমি যে কটা দেশে গেছি আমি দেখছি যে বাংলাদেশের যে যারা বিদেশে বসবাস করে, এটা তাদের আসলে বাঙালিত্ব, একটা বাংলাদেশের প্রতি একটা যে টান, এইটার কারণে
তারা বাংলাদেশি পোশাকটাই সবচেয়ে বেশি চুজ করে, এবং এই চুজ করে এই যে পোশাকগুলা তারা কিন্তু যেভাবে হোক যাচ্ছে, বাংলাদেশ থেকে যাচ্ছে মেয়েদের পোশাকগুলা, কিন্তু তারা ওই ঈদের সময় হোক বিভিন্ন অনুষ্ঠান সবসময় পরার জন্য এই বাংলাদেশের পোশাকগুলাই তারা ইউজ করে। কারণ বলে যে বাংলাদেশি পোশাক পরে একটা সবচেয়ে কাপড়গুলা ফ্যাব্রিক্সগুলো ভালো। ক্ষুদ্র পর্যায়ে মানে যাচ্ছে তার মানে, কিন্তু বড় আকারে বা এটা কি সুযোগ নেই যে বাংলাদেশে? আছে আপনি বাংলাদেশে যদি আপনি ঈদ রিলেটেড যদি আপনি বলেন, শুধু পোশাকে তো আপনি থাকবেন কেন, আপনি ধরেন আজকের ফার্নিচার একটা বিপ্লব ঘটে গেছে। আমি নিজে, আমার একটা প্রতিষ্ঠান, আমি নাম বলবো না, আমি নিজে ফার্নিচার ইম্পোর্ট করতাম। আমি আলিবর ডোরেন ফার্নিচারের আমি ম্যানেজিং ডাইরেক্টর। তো আমি একসময় তো ওখান থেকে ফার্নিচার ইম্পোর্ট করতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই আমাদের দেশে যে সমস্ত ফার্নিচার তৈরি হয়, যারা ব্র্যান্ডেড, যারা হাতিল, নাবানা, তারপরে আপনার এই যে ব্রাদার্স, আক্তার, কল্পনার বাইরে, আপনি বিশ্বাস করেন আমি বাইরে ওখানে চায়নাতে একটা মার্কেট আছে 30 কিলোমিটার হ্যাঁ, বড় লম্বা একটা market, মার্কেট, হ্যাঁ। সেইখানকার তুলনায় আমাদের দেশের ফার্নিচার ঠিক পোশাকের মতোই এত চমৎকার, মানে আপনি এটা স্থায়িত্ব বেশি। না, আমাদের বাংলাদেশে- কাঠ ইউজ করতেছে। বাংলাদেশে না, বাংলাদেশে তো সবচেয়ে বড় জিনিস হলো যে বাংলাদেশে যে কাঠ ইউজ করে, এই কাঠটা কিন্তু অনেক দেশে ইউজ করে না। ওরা তো ই করে ওই প্লাস্টিক জাতীয় বা মানে বিভিন্ন ওরা হলো জাতীয় যে ওরা ই এটাকে করে। বাণিজ্যিক ভাবে করার জন্য মানে আপনার ওরা আলাদা পেপারস আলাদা ইউজ ই করে, করে, কিন্তু- কাগজ ইউজ করে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এখন জেনুইন কাঠ ছাড়া কোনো ফার্নিচার হয় না। তারপর আপনি ধরেন এটা- মানে ঘর সাজানোর যে আইটেমগুলি আছে, আপনি আজকে যদি আপনি জান যে আমার ঘরে একটু কিছু পরিবর্তন আনবো, আপনি চলে যাবেন। এক্ষেত্রে তো আমরা দেখছি দেশীয়টাই দেশীয়টা, আগ্রহী বেশি, চমৎকার, দেশীয় পাটের হ্যাঁ। তৈরি দেশীয় এবং দেশীয় পাটের তৈরি, মাটির তৈরি, বিভিন্ন মাটির টেরাকোটা, তৈরি। এগুলাতেই আগ্রহ বেশি। রাইট। এখন এগুলি আমাদের দেশে আসলে আপনি শুধু ড্রেস না, আমরা আসলে লাকি। আর বিশেষ করে আমি মনে করি যে আজকে দেখেন এই যে খেলাধুলার সহ, মানে এই যে ঈদের আনন্দেতে, আমি আগে বলছি যে রাজন হত্যা ছাড়া আমাদের আসলে এটাকে ম্লান করে দিচ্ছে আমাদের ঈদটা। না হলে পরে আপনি দেখেন আমাদের বিশ্বের সেরা সেরা মানে দল আসতেছে আর আমরা ওয়ার্ল্ড হারতেছে, যাচ্ছে। হারতেছে, হ্যাঁ, কি করতেছে, এটা যাইতেছে। বিশাল ব্যাপার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ক্ষমতা আসলে পরে এই ক্রিকেট থেকে আরম্ভ করে সবকিছুতে একটা আলাদা মানে সাফল্য চলে আসে। ঠিক আছে, এটা সত্যি কথা। কারণ আসলে তারপরে এবং আমাদের বেশি সময় নেই হাতে, আমি শেষ প্রশ্ন যে চাঁদ রাত পর্যন্ত কিরকম হতে পারে বা সবকিছু মিলে এবারের শেষ কেমন হচ্ছে বেচা বিক্রি দিয়ে? চাঁদ রাত আর আরেক বেশি দিন নেই, 1 বা 2 দিন আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা এবং আসলে এখন একটু এটা- প্র্যাকটিসটা চেঞ্জ এটা হয়েছে। আশা- আগে না, তো এটা আশা চাঁদ করতেছি রাতে- না, এটা মানে হ্যাঁ। আশা করতেছি যেটা যে আজকে কালকে অথবা মেবি যদি একদিন পরে ঈদ হয়, তো আমাদের চাঁদ রাত পর্যন্ত আমরা অনেক ভালো আশা করতেছি এবং খুব ভালো পারফরমেন্স আমরা করব, এটা আশাবাদী। এবং আমরা বিশেষ করে আজকের অনুষ্ঠানে আপনাকে সহ আসলে অসংখ্য এই, ধন্যবাদ হ্যাঁ, আপনাদের। independent আমাদের বেশি যারা সময় নেই, আছে, আমাদের এই সবাইকে মুহূর্তে শেষ ধন্যবাদ। করতে হচ্ছে। এবং আমাদের Thank you. ক্রেতা সাধারণ আপনাদেরকে এবং অসংখ্য ধন্যবাদ। এবং যারা বাংলাদেশের বাইরে যারা বসবাস করে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি ধন্যবাদ আমাদের আপনাদেরকে। বক্তব্য শেষ করছি। এই ছিল আজকের আয়োজনে। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।